আপনি যদি আমাদের জানাতেন যে এই 13 তারিখের যে বক্তব্যগুলো নিয়ে এক এক সময় এক এক কথা বলছে, কখনো কখনো আমাদের জাহাঙ্গীর ভাই, মানে যিনি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলি আমি তাকে, তিনি একবার বলেন 50% সেনাবাহিনী ফিরে গিয়েছে ব্যারাকে। আবার যখনই 13 তারিখের বিষয়ে একটু আলোচনা, সমালোচনা বা পর্যালোচনা চোখের সামনে চলে আসলো, তিনি বললেন যে না না না, এটা তো গুজব, আমরা তো সেনাবাহিনী ফেরত দেইনি। তো এই যে তাদের এই বক্তব্য, আবার সবচেয়ে বিপজ্জনক যে কথা, কোথাও কোথাও লেখা দেখতেছি যে ভিন্ন পোশাকে বা পুলিশের পোশাকে পুলিশের বাইরে অন্য কেউ উপস্থিত থাকবে। আর শিক্ষাবিদ হিসেবে আপনার কাছে তো অনেক প্রশ্নই থাকবে, আপনি যেহেতু শিক্ষাবিদ। এই যে শিক্ষকদের আন্দোলন, এরাও কিন্তু শেখ হাসিনার সরকার উচ্ছেদের সময় অনেকে এখানে যারা আছে জড়িত ছিল, তারা নিজেরাই বলেছে যে আমরা ভুল করেছি, শেখ হাসিনাকে উচ্ছেদ করে তারা ভুল করেছে, এগুলো তারা বলেছে। এমনকি এই যে তখন বলা হতো যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, ছাত্রলীগ, যুবলীগ, পুলিশ আওয়ামী লীগ, পুলিশ লীগ হয়ে গেছে, তাদের সবাই পেটায় মারে, এগুলো বলতো। এখন তারা কারা মারতেছে, এখন কারা পেটাচ্ছে, এখন কারা গরম পানি দিতেছে, কারা সাউন্ড গ্রেনেড মারতেছে। এখন তো আর আওয়ামী লীগ নেই, তাদের ভাষায় আওয়ামী লীগ তো নিশ্চিহ্ন হয়ে গেছে, 50 বছরের ক্ষমতায় আসবে না, কারো কারো মতে 100 বছর, সর্বনিম্ন বলছে 10 বছর। কিন্তু আমরা দেখতেছি 13 তারিখে তারা অস্থির হয়ে গেছে। বিষয়টা কি এরকম হয়ে গেল যে 13 লাকি, মানে এটা আনলাকি, বাট লাকি ফর সাম 1 and 3 13। আমরা হাউজি খেলা এটা শুনতাম, আপনি হয়তো শুনে থাকবেন। তো এই যে পরিস্থিতির মধ্যে আমাদের দেশ যাচ্ছে, আবার এটাও আপনি জেনেছেন যে এই মুহূর্তে শুধুমাত্র জাহাজে তাদের মালামাল আসে তা শুধু নয়, ইদানিং এয়ারে আমরা দেখতেছি যে ড্রাগ আসতেছে, ড্রাগের বীজ আসতেছে। পাশাপাশি আমরা দেখলাম যে সৌজন্য সাক্ষাতের নামে পাকিস্তানের সেই নৌবাহিনীর কর্মকর্তারা এই দেশে এসেছেন, যাদের জীবনে কোনোদিন বিজয়ের ইতিহাস নাই, পরাজয়ের ইতিহাস। এই বিষয়ে যদি আমাদের একটু আলোচনা করে। অনেকগুলো প্রশ্ন করেছেন, আমি একটা একটা করে শুরু করি। প্রথম হচ্ছে যে গত বুধবারেই সেনাবাহিনীর সে অর্ধেক অংশ ব্যারাকে ফিরে গেছে, তারা আসলে মাঠে নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবরই মিথ্যাচার করেন, এবারে মিথ্যা কথা বলছেন। এটা শুধুমাত্র আমার মনে হয় যে মানে যারা গুন্ডা বাহিনী আছে মাঠে, যাদের কথা বলছিলেন যে একটা মিলিশিয়া বাহিনী, তাদেরকে আসলে একটা ভরসার জায়গা বা আশ্বস্ত করবার জন্য আমার যেটা মনে হচ্ছে। কিন্তু প্রকৃত ঘটনা হচ্ছে যে ফিরে গেছে আসলে, এবং সেটা গত বুধবারে ফিরে গেছে। আচ্ছা, আর আমি একটা একদম পুলিশের একটা গোপন তথ্য আছে আমাদের কাছে। তারা প্রকল্পটা সাজিয়েছে, তারা যে তাদের যে প্ল্যানিং এই 13 তারিখে উদ্দেশ্য করে, সেখানে কলাম সাজানো বিশদ টেবিল এই শিরোনামে লেখা। সেখানে একটা অংশ হচ্ছে বাহিনী ও ম্যান পাওয়ার। সেখানে তারা বলছে মোট মোতায়েন তাদের 6829। এরা আসবে কোথা থেকে 6829? সে উৎসের কথা বলা হয়েছে 9000 সদস্যের ব্যক্তিগত মিলিশিয়া থেকে। ওকে, তাদের কিছু সদস্যকে আবার পুলিশের ইউনিফর্ম পরানো হবে, এবং সেখানে আবার একটা জায়গা, একটা অপশন আছে প্রভাব ঝুঁকি, কি পড়বে বা কি ঝুঁকির মুখে পড়তে পারে। সেখানে লিখেছে পরিচয়বিহীন বা দুটি রোল। একটা হচ্ছে পুলিশ, তারা হচ্ছে পরিচয় থাকবে আর কি, আর একটা হচ্ছে পরিচয়বিহীন, সেটা হচ্ছে মিলিশিয়া। তো এটা আবার বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, নাগরিক এবং মিডিয়ার আস্থা ক্ষুণ্ণ হতে পারে, সেটাও তারা মোটামুটি ধরে রেখেছে যে এটা হইতে পারে ঝুঁকির ক্ষেত্রে। আর সুপারিশ করেছে আবার সেই জন্য সেটা কভার করতে, সেটা হচ্ছে সকল মোতায়েনকৃত যে সদস্য তাদের পূর্ণ পরিচয়পত্র, এবং যারা আসলে এই গুন্ডা বাহিনী, মানে যাদের প্রাইভেট একটা ফোর্স থেকে আনা হবে, আমরা আশঙ্কা করছি যে এটা আসিফউদ্দিন সজীব ভুঁইয়ার ব্যক্তিগত গুন্ডা বাহিনী থেকে। তো তাদেরকে একটা যাতে পরিচয়পত্রটা চিহ্নিত করা যায় সেজন্য একটা আইডি দেওয়া হতে পারে, বা একটা ব্যান্ড কোন একটা জায়গায়, যাতে আপনি মাঠে বুঝতে পারেন, এটা বলা হচ্ছে। এবং আমরা কিন্তু এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে একটু যাই, আমরা তার যদি কার্যকলাপ দেখি একটু। আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, সেটা হচ্ছে আমরা দেখলাম প্রথমে সে একটা আওয়াজ দিল যে 5 আগস্ট মানে 2024-এ যদি আওয়ামী লীগ সরকারের পতন না হতো তাহলে সে কি করত, তাহলে তার সশস্ত্র যুদ্ধ করতো, রাইট? সে সশস্ত্র যুদ্ধ আসলে
করবে যে তার মানে কি অস্ত্র সহ সশস্ত্র যুদ্ধ মানে কি অস্ত্র সহ, সে অস্ত্র সহ যুদ্ধের সেই অস্ত্রগুলো কোথায় গেল। এবং আমরা দেখলাম যে এই সজীব যখন এটা কি দুবাইতে যাচ্ছিল বোধহয় একটা সরকারি সফরে, তখন তার ব্যাগে, তার পার্সোনাল ব্যাগে আমরা দেখলাম যে AK-47 এর গুলি পাওয়া গেল, রাইট, গুলির খোসা পাওয়া গেল। আচ্ছা, সেটা সে একটা ব্যাখ্যা দিল যে এটা সে ব্যক্তিগত সিকিউরিটির জন্য। তো সেই এই প্রশিক্ষণ সে কবে নিয়েছিল, কোথায় নিয়েছিল আমরা জানি না। আপনি দেখেন রিলেটেড কিন্তু এরপরে হ্যাঁ রিলেটেড। আমরা লাস্ট সম্ভবত 21শে অক্টোবর প্রথম সে ঘোষণা দিয়েছে যে তার ফেসবুক পেজে তার যে যুবক ক্রীড়া মন্ত্রণালয়, এবং সেখানে সে কি করছে, সে দেশের ছেলে মেয়েদেরকে আহ্বান জানাচ্ছে এবং সে অলরেডি প্রশিক্ষণ শুরু করছে, অস্ত্র প্রশিক্ষণ শুরু করছে তাদেরকে। এবং ধাপে 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 সে লিখেছে 2 লক্ষ পর্যন্ত সে বানাবে, মানে একটা গুন্ডা বাহিনী তৈরি করবে, তার নিজস্ব একটা গুন্ডা বাহিনী তৈরি করবে। এবং সেই গুন্ডা বাহিনী যদি তৈরি আগেও না হয়ে থাকে, এখন কিন্তু প্রকাশ্যে সরকারি সুবিধা ব্যবহার করে সে করছে, আগে যদি না থাকে তাহলে কিন্তু সে সশস্ত্র যুদ্ধ করতো। এটা সে বললো কিভাবে? তার মানে তার এই গুন্ডা বাহিনী কিন্তু আগেই আছে, তার কাছে AK-47 আছে, মানে যে সবকিছু মিলে আপনি দেখেন রিলেটেড কিন্তু, তাই না? এবং আরেকটা বিষয়, আমাদের গোপালগঞ্জে যখন 16 জুলাই হত্যাযজ্ঞ চালানো হলো, সেই হত্যার নেতৃত্ব কিন্তু দিয়েছিল আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বসে এটা নিয়ন্ত্রণ করছিল। মানে এই ছেলে একটা মানে মূলত সে একটা গুন্ডা, সে একটা জঙ্গি, সে একটা সন্ত্রাসী। এবং এই সন্ত্রাসী বাহিনীর কাছ থেকে আমার মনে হচ্ছে অন্য কোনো উৎস থাকতে পারে, আমি জানি না, আমি জাস্ট অনুমান করছি যে এইভাবে তারা আসলে দেশের মানুষকে একটা মানে আর একটা ধ্বংসাত্মক পরিস্থিতিতে আসলে পরিকল্পনা। আমরা তখন তাকে দেখেছি যে দায়িত্ব সেটা থাকবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা তার সে উপদেষ্টা বা উপদেষ্টা, কিন্তু আমরা সেখানে দেখেছি টিভির স্ক্রিনের সামনে এই সজীব ভুঁইয়া নাকি জাতীয় ভাতিজা যিনি আইন উপদেষ্টা সেখানে বসেছিল। অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, মানে এই ছেলে এটা তাকে দেখলে যতটা আমরা আসলে তার প্রতি বোধহয় নোটিস কম করেছি, আমরা নিয়েছিলাম, একে নোটিস করা কম হয়েছে। এবং এই যে হাঁসের মাংস, চাঁদাবাজি, আপনি চিন্তা করে দেখেন সবকিছুর সাথে, এবং তার যে আপনার অবৈধ ইনকাম, তার APS দিয়ে, তাকে দিয়ে সবকিছু মিলে একে আসলে আরেকটা নোটিস করবার প্রয়োজন আছে আমাদের মনে হয়। এ একটা ভয়ঙ্কর সন্ত্রাসী। এবং আপনি শিক্ষকদের কথা বলছেন, সেই প্রসঙ্গে একটু বলি যে মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখল করবার পর থেকে আমরা দেখছি যে শিক্ষকদের যে পরিমাণ লাঞ্ছিত করা হয়েছে, মেরে কোন শিক্ষক হার্ট অ্যাটাক হয়ে কিন্তু মারা গেছেন। ওই পরিস্থিতিতে আমরা দেখেছি যে হাতুড়ি দিয়ে শিক্ষকের হাত ছেঁচে দেওয়া হয়েছে, এটা আমাদের ফরিদপুরে ঘটেছে। এবং শিক্ষকদেরকে বাধ্যতামূলক ভাবে অবসর নিতে মানে বাধ্য করা হয়েছে, বের করে দেওয়া হয়েছে, জুতার মালা দেওয়া হয়েছে, কত কিছু করা হয়েছে। মব সন্ত্রাসের মাধ্যমে যে পরিমাণ অসম্মান করা হয়েছে, অন্যান্য প্রফেশন থেকে না শিক্ষকতার বিষয়টা একটু ভিন্ন। আমি এই ক্ষেত্রে আপনাকে বলছি, সেটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি যে ক্ষেত্রে হোক, সেখানে কিন্তু সরাসরি ছাত্রের সাথে তার একটা ব্রিজিং তৈরি করতে হয়। এবং যেহেতু সে ছাত্রকে শিখতে হেল্প করে, কোনো কিছু জানতে হেল্প করে, সেহেতু ছাত্রেরও কিন্তু শিক্ষকের প্রতি ওই আস্থা, ওই ভালোবাসাটা, শ্রদ্ধার জায়গাটা যদি না থাকে, তাহলে কিন্তু খুব মুশকিল। মানে আমার নিজের অভিজ্ঞতা হচ্ছে যে আমার ছেলেকে আমি ছোটবেলায় দেখা যাচ্ছে যে একটা ভুল করেছে হয়তো বা শিক্ষকের কাছ থেকে, আমি বলছি এটা এইভাবে না এইভাবে, আমার কথা সে পাত্তা দিচ্ছে না, যে না মিস বলেছে সো এটাই ঠিক। তো এই আস্থা এবং ভক্তির কারণে কিন্তু শিক্ষকের কাছ থেকে কোনো কিছু রিসিভ করাটা খুব ইজি হয়ে যায়। সেই জায়গাটা ইউনূস একদম ভেঙে দিয়েছে। এবং সেই শিক্ষকদের একের পর এক, শুধু এই যে এখন না, আপনি এর আগেও দেখেছেন যে কিভাবে শিক্ষকদের গরম পানি ছুঁড়ে মারা হচ্ছে, কিভাবে ছোট শিশু কোলে একটি শিক্ষিকা ছিল, সেই শিশু সহ তাকে কিভাবে টর্চার করা হচ্ছে, সাউন্ড গ্রেনেড বলেন, বোমা নিক্ষেপ বলেন, মানে নানা ধরনের উনি শেষ করে দেওয়ার চেষ্টা করছে। এটা তো আমরা দেখতেই পাচ্ছি। উনি হয়তো বা শুধুমাত্র মাদ্রাসা শিক্ষাকে রাখবে এরকম একটা আমার কাছে প্রবণতা মনে হচ্ছে। জেনারেল এডুকেশনের শিক্ষকরা যেন কোনোদিনও আর শ্রেণীকক্ষে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে, তার সমস্ত বন্দোবস্ত করেছে। পয়েন্ট টু বি নোটেড। আমি আপনাকে এর সাথে যুক্ত করতে চাই। আপনি যেটা বলেছেন
আমরা এটা আপনার সাথে একমত। মূলত বাংলাদেশের জেনারেল শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, প্রযুক্তি শিক্ষা যারা শিক্ষক, তারা যেন আর কোনোদিন কোনোভাবে ধর্ষ নিয়ে কথা বলতে না পারে, তারা যেন একই সাথে রাষ্ট্র, একই সাথে ধর্ম এবং ছাত্রদেরকে ভয় পায়, সেই একটা পরিবেশ সৃষ্টি করে রেখেছেন। এটা আপনার সাথে আমরা অবশ্যই একমত। আর আপনি গবেষক, শিক্ষাবিদ এবং গবেষক হিসেবে বলেছেন, আমরা এটা চিন্তা ভাবনা করেছি। আপনি বললে হয় কি, সেটা আমরা তখন একাডেমিকই জনগণকে বলতে পারি। ফরিদ ভাই, আমি আরেকটা বিষয় বলি আপনাকে এর সাথে, সেটা হচ্ছে যে না হলে আপনি দেখেন শুধুমাত্র এই জেনারেল এডুকেশনের যারা শিক্ষক তাদেরকে টার্গেট করা হয়েছে, আপনি লক্ষ্য করেছেন? আপনি কিন্তু দেখবেন হ্যাঁ, আর কাউকে কিন্তু টার্গেট করা হয়নি। তার মানে কি, হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছেন। কি কারণে ধ্বংস করে দিচ্ছেন? আপনি কাদের তাহলে এজেন্ডা বাস্তবায়ন করছেন সেটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আমরা আইএসএস এর আপনারা কিন্তু পতাকা দেখেছি, আমরা সেই পতাকা নিয়ে প্রকাশ্যে তারা মিছিল করেছে, রাইট? এবং আমরা 32 নম্বর ভাঙার সময় আইএসএস এর পতাকা দেখেছিলাম। হ্যাঁ, এবং পরেও কিন্তু রাস্তায় যখন মিছিল করছিল সেই পতাকা সাথে নিয়ে মিছিল করছিল। এবং আমরা দেখেছি যে মামুনুল হককে সে আফগানিস্তানে গিয়েছে, আফগানিস্তানে সরকারি সফরে গিয়ে সেগুলো সে প্রকাশ্যে আবার সেগুলো সে বলছে সে কিভাবে। আপনাকে একটু যুক্ত করি, আমি ইন্টারাপ্ট করি, সরি। এই যে একজন দর্শক লিখছে, সব মিলিয়ে মনে হচ্ছে টাইম ম্যাগাজিনে সেই 1 বছর আগের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, ভবিষ্যৎবাণী হয়তো এখন বাস্তবে পথ হাঁটছে। মানে এই যে কি কি বলছে সেটা হচ্ছে টাইম ম্যাগাজিনে এটা সম্ভবত 24 সেপ্টেম্বর বা অক্টোবর, যতদূর মনে পড়ে অক্টোবরে যে ফিচারটা করা হয়েছিল বাংলাদেশের পরিস্থিতি নিয়ে, তখন বলেছিলেন যে মানে আওয়ামী লীগ আসলে কিভাবে ফিরে আসতে পারে। হ্যাঁ, যে হাউ বাংলাদেশ ইজ আউটস্ট্যান্ড লিডার। হ্যাঁ, এবং সেখানে কিন্তু লেখাও ছিল যে কোন কোন প্রক্রিয়ায় আওয়ামী লীগ আবার খুব। হ্যাঁ, তো শুনেন, সম্ভবত তার জন্য কি এই যে আমরা যে স্লোগান দিয়েছি, আজকে আমাদের যে স্লোগান সোজা সাপটা, দেশ বাঁচাতে যুদ্ধ করি, লকডাউন সফল করি, এটা কি তাহলে আমরা এই ভবিষ্যৎবাণী? একদম, মানে এটা আসলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন না, এটা হচ্ছে বাংলাদেশ তার যে স্পিরিট, বাংলাদেশ সেই স্পিরিট আবার ফিরে আসা। কারণ এরা আমরা প্রথম থেকে দেখছি যে বাংলাদেশটাকে আফগানিস্তানের দিকে নিয়ে যাচ্ছে, আসলে পাকিস্তান কিন্তু না। আমি এখন যেটা দেখছি যে প্রথমে হয়তো ইরান স্টাইলে, তারপরে শরিয়া আইনের দিকেই তারা তো প্রকাশ্যে বলছেও, তারা তো এটা চায়, সেই অনুযায়ী বাংলাদেশটাকে নিতে চায়। যদিও বা আমরা জানি সেই, আমরা যদি ভাসানির কথাতে ফিরে যাই যে নীল নদের পানি যেমন নীল নয় তেমনি জামাত ইসলাম নয়। হ্যাঁ, তো সেই জায়গা থেকে এসো সেই প্রচেষ্টার একটা অংশ আসলে আমরা দেখছি। মোহাম্মদ ইউনূস তার ব্যক্তি স্বার্থে এবং একটি রাষ্ট্র তার নিজস্ব স্বার্থে ইউনূসকে দিয়ে এগুলো করাচ্ছে, এবং ইউনূস সেই এটা করবেন বলে ইউনূস নোবেল পেয়েছিলেন। সেই জায়গায় কিন্তু বাংলাদেশের মানুষ এই যে 14 মাসে 15 মাসে বুঝে ফেলেছে। আপনি দেখেন যে পেটে আপনি হাত দিয়েছেন, আপনি মানে তাদের ভাতা, বয়স্ক ভাতা, দুগ্ধ ভাতা ছিল, তারপরে প্রসূতি মাতার যে ভাতাটা ছিল, সমস্ত ভাতা আপনি বন্ধ করে দিয়েছেন। আপনি গত 14 মাসে আপনি শুধু দেখেন যে ধর্ষণ হয়েছে কতজন নারী। আপনাকে সংখ্যাটা বলি, এখানে আমাদের 6343 জন। আচ্ছা, এর হচ্ছে হত্যা মামলা যেটা নথিভুক্ত হয়েছে, এর বাইরে সব কিন্তু নথিভুক্ত হয়নি। আপনার দারিদ্র সীমার নিচে অবস্থান করছে মানুষ, আগে ছিল 18.7, এখন 22.52 লাখ মানুষ আসলে নতুন করে অ্যাড হয়েছে। এবং ধর্ষণের সংখ্যা আসলে এরকম প্রচুর, 1632 জন নারী। এবং সব দিকে আপনার প্রবৃদ্ধি, যেটা আমাদের সময় ছিল 5.82, সেটা প্রবৃদ্ধিটা কমে এখন 3.69%। মানে আপনি যদি, এটা আমি একদম মোটা দাগে বলছি, একদম মোটা দাগে, প্রতিটা মানুষ কিন্তু যখন নাভিশ্বাস উঠে গেছে। কারণ একটা মানুষ যখন তার ঘরে সে নিরাপদ না, আবার সে বাইরেও নিরাপদ না। আপনি বাইরে যাবেন, আপনি নিশ্চিত না যে আপনি জীবিত অবস্থায় ফিরে আসতে পারবেন। কি অদ্ভুত! একজন নারী বাইরে যাবে, তাকে নানা রকম হেনস্থার শিকার হতে হচ্ছে। এবং আমরা দেখেছি যে যারা আসলে জুলাই আগস্টের সেই ভুলে পা দিয়েছিলেন, সে বিভ্রান্তিতে আচ্ছন্ন হয়ে আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য যারা আন্দোলনে নেমেছিলেন, তারা কিন্তু ভুল স্বীকার করে এখন, হ্যাঁ,
তারাই কিন্তু ভুল স্বীকার করছে এবং তারা এখন ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। এখানে মোহাম্মদ ইউনূসের ভয়, এখানে তার গুন্ডা বাহিনী বা সন্ত্রাসী জঙ্গি বাহিনীর ভয়। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন আপা। আর আপনি যে ধর্ষণের কথাটা বললেন, আমি এই বিষয়টা আমি অবগত। আমি ব্যক্তিগতভাবে বহু মানুষের সাথে কথা বলি। আমি অবাক হয়ে গিয়েছি যে 13 বছরের কিশোরী থেকে 60 বছরের বয়স্ক নারী না না 60 হবে কেন, 82 একজন হলো না, 82 আর 13 বছর তো কেন 6 বছর 3 বছর ভুলে গেছেন আপনি। 6 বছর 3 বছরের বাচ্চা ঠিক আছে, মানে আমি বলছি মরণাপন্ন হয়ে গিয়েছিল। আর একটা কথা ভাই, এই যে 1632 এটা হচ্ছে যেটা আপনি থানায় গিয়ে মামলা করেছেন, মামলা করে এর সাথে আপনি 20 গুণ বেশি হয়েছে। এখনো আমাদের একটা ট্যাবু আছে, সেটা হচ্ছে যে রেপিস্ট সে শাই ফিল করে বা তাকে বিচ্ছিন্ন করা হয়। রিসেন্ট যেটা ঘটেছে, একজন নারীকে প্রথমে যে ধর্ষণ করে হাজতে গিয়েছিল, ফিরে এসে আবার ধর্ষণ করেছে একই নারীকে। এবং দুঃখজনক এবং বেদনাদায়ক এবং লজ্জার বিষয়, সেই নারীকে গ্রাম ছাড়া করেছে, সেই ধর্ষককে নয়। হ্যাঁ, এই যে বিষয়গুলো কেন আমরা একটা দেখলাম না, একজন ধর্ষক, একজন হেনস্থাকারী নারী হেনস্থাকারী যাকে পুলিশ গ্রেফতার করলো, তখন শিবির কি করলো, তাদেরকে যে ফুলের মালা দিয়ে তাকে বের করে নিয়ে আসলো। হ্যাঁ, শিবিরের সেই ঢাকা ইউনিভার্সিটির ঘটনা বলছি আমি। জি জি, শুধু ঢাকা ইউনিভার্সিটি না, রাজশাহীতে আমরা দেখেছি যে শিবিরের ক্যাডার একজন ছাত্র ইউনিয়নের নারী কর্মীর বুকে লাথি মারলো, তাকেও তারা ফুলের মানে তাকে শুভেচ্ছা জানিয়েছে, তাকে তারা মানে সাধুবাদ জানিয়েছে। আমরা দেখেছি বারবার, এটা আমরা দেখেছি। বাংলাদেশে সংখ্যালঘু এবং নারী যারা, তারা যে কত নিরাপদ, এটা পৃথিবীর সাধারণ অন্যান্য দেশের মানুষ কল্পনাই করতে পারবে না। এটা ধারণারও তাদের বাইরে, গবেষণারও বাইরে। জি প্লিজ। এই যে আমাদের কিছু কিছু দর্শক যারা আপনারা মন্তব্য করতেছেন, আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকল মন্তব্য হয়তো আমরা দেখাতে পারবো না, এগুলো নিয়ে আলোচনা করতে পারবো না, কারণ তাহলে আমাদের মূল আলোচনা হ্যাম্পার হয়ে যাবে। তবে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই যে আপনারা যে আমাদের সাথে কমেন্টস করে আমাদের সাথে যুক্ত হয়েছেন, এই জন্য আপনাদের ধন্যবাদ। আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। উগ্র জঙ্গিবাদ, মৌলবাদী, সাম্প্রদায়িক অপশক্তি নিপাত যাক, বাংলাদেশ মুক্তি পাক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। জি, সেই জন্য আমাদের স্লোগান। এই 13 তারিখে লকডাউন সফলের ব্যাপারে আবার যদি আপনি কিছু বলেন, যে এটা আওয়ামী লীগ কিভাবে করবে, আর আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য কি কি বিপদ ঘটাতে পারে ইউনূস সরকার। তারপর আরেকজন নাট্যকার আছে আমাদের, কেউ তাকে আন্ডার মেট্রিক বলে, কেউ তাকে মেট্রিক পাস বলে। আগে আমরা দেখেছি যে চিৎকার করে বলতো, আমরা বাংলাদেশে এখন একজন নোবেল লরেট পেয়ে গেছি, একজন মহাপণ্ডিত পেয়ে গেছি। আবার আন্ডার মেট্রিক বা মেট্রিক পাস মন্ত্রীও বানিয়েছে সরোয়ার ফারুকীকে। মানে এরা আগারটাও খাবে, তলারটাও খাবে, সব দিক দিয়ে তারা স্বপ্নে পাওয়া আমাদের উপদেষ্টা বা মন্ত্রী বা উপদেষ্টা। এখন আপা এই কি কি নাটক আরো ঘটাতে পারে বলে আপনি মনে করেন? এই সরোয়ার ফারুকীও নাটক ঘটাতে পারে, কারণ যেহেতু ওই যে বললেন গোপালগঞ্জে যেহেতু একজন আইন উপদেষ্টা এবং যুবক্রিয়া উপদেষ্টা বসতে পারে, তাহলে এই নাটকের উপদেষ্টা তিশা স্বামী, সেও তো নতুন কিছু ঘটায় ফেলতে পারে, নতুন নাটক উপস্থাপন করতে পারে এই 13 তারিখ। এই বিষয়ে যদি কিছু বলেন। আচ্ছা, প্রথম হচ্ছে যে এই 13 তারিখে যে লকডাউন, আমি কিছু বিষয় পরিষ্কার করি, এটা কিন্তু আওয়ামী লীগের প্রত্যাবর্তনের জন্য না। মানে বাংলাদেশটা হচ্ছে আমাদের কাছে মুখ্য। বাংলাদেশকে যে পরিস্থিতিতে এখন ফেলে দেওয়া হয়েছে, যে অবস্থায় বাংলাদেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, বা অলরেডি অনেকটা তারা সফল হচ্ছে আর কি, সেই জায়গা থেকে বাংলাদেশকে তার যে মেইন স্পিরিট, বাংলাদেশের যে আসলে মানে বাংলাদেশটাকে বাংলাদেশের জায়গায় ফিরিয়ে আনার জন্য এই প্রচেষ্টায় আপনারা আশা করছি দেশের, বিশেষ করে ঢাকা শহরে যারা একদম সাধারণ মানুষ আছেন, তারাও এই যাত্রায় সামিল হবেন। এবং যারা জুলাই আগস্টে ভুল করেছিলেন, তারাও, এটা আমি প্রায়শ্চিত্ত এই শব্দটা আমি বলতে চাই না, তারা নিজের কাছে পরিষ্কার হবার জন্য, আমি জানি যে অনেকে গিল্টি ফিলিংস এ ভুগছেন, সেই ফিলিংস থেকে, গিল্টি ফিলিংস থেকে উত্তরণের জন্য আপনারা এই প্রচেষ্টা সামিল হবেন। কিচ্ছু করতে হবে না, আপনারা শুধুমাত্র সরকারকে অসহযোগিতা করুন। আপনারা ঘর থেকে বের হবেন না, আপনারা অফিসে যাবেন না, আপনারা স্কুলে যাবেন না, আপনারা কলেজে যাবেন না, এইটুকু করলেই যথেষ্ট। একটা দিন নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে, মুক্তিযুদ্ধের স্বার্থে, নিজেদের রিজিকের স্বার্থে, নিজেদের আইন বিচার গণতন্ত্র
এগুলোর সাথে একটা দিনের জন্য আমরা জনগণের কাছে আপিল করব, আপনার সাথে আমরা একমত। জনগণ আশা করি আমাদের সাথে সারা দিকে শেষ করতে হবে। আওয়ামী লীগ ন্যূনতম কোনো অরাজকতার সৃষ্টি করবে না, আওয়ামী লীগ কোনো ধ্বংসাত্মক কার্যকলাপ করবে না। তারা শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছে, তারা শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশটাকে ফিরে আনার চেষ্টা করবে। কিন্তু আমরা এখন জানি যে এই অবৈধ সরকারের মিত্র বাহিনী যারা আপনার জামাত শিবির বলেন, হেফাজত বলেন, আপনার অন্যান্য যারা মানে ইসলামকে যারা বিক্রি করে, ইসলামকে যারা অবৈধভাবে ব্যবহার করে তারা তাদের স্বার্থ সিদ্ধি করতে চায়, সেই 8টি সংগঠন তারা কিন্তু এখন মাঠে আছে। এবং আপনারা জানেন তারা আছে কিসের দাবিতে? তারা আছে গণভোটটা আগে হওয়ার দাবিতে, এবং তারা আলটিমেটামও দিয়েছে। আপনার কাছে একটা প্রশ্ন, এটা শেষ করিনি ফরিদ ভাই, শেষ করে নেই। তারা কিন্তু সন্ত্রাসের রাজনীতি করে, তারা কিন্তু সন্ত্রাসের বাইরে কিছু বোঝে না। আপনার শিবিরকে কিন্তু আমরা রক কাটা শিবির হিসেবে চিনি। কাজেই দেশের সাধারণ মানুষকে বলছি, মানে আপনারা একই সাথে দুটো, নিজের জীবন আপনার সেভ করবেন এই জঙ্গি বাহিনীর হাত থেকে, সেজন্য আপনাদের ঘরে থাকাটা নিরাপদ। পাশাপাশি আওয়ামী লীগের যে লকডাউন কর্মসূচি সেখানে সমর্থন জানিয়েও কিন্তু আপনারা ঘরে থাকাটা আপনার জন্য এই লকডাউনকে সমর্থন করার শামিল। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে যে প্রশ্নটা আমার, এই যে আপনি বললেন 8 দলীয় জোট, ইসলামী জোট তথাকথিত, আবার বিএনপি মাঠে, হেফাজত মাঠে। আচ্ছা, আওয়ামী লীগ তো অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে লকডাউন ঘোষণা করেছে, বিএনপির কি সমস্যা? জামাতের কি সমস্যা? তবে কি তারাই সরকার চালাচ্ছে? বিষয়টা কি এই হয়ে গেল না? আপনার জামাতের এজেন্ডা তো আবার আলাদা, মানে তারা যেটা দেখাচ্ছে যে তারা গণভোট চাচ্ছে সংসদ নির্বাচনের আগে। বিএনপির সঙ্গে তাদের এখানে এত মতবিরোধ তৈরি হয়েছে, বিএনপি সেটা চাচ্ছে না। আর বিএনপিটা হচ্ছে মানে সবচাইতে মানে খুবই দুঃখজনক, ন্যূনতম তাদের প্রতি আর মানুষের আস্থা থাকছে না, নিজেদেরকে মুসলিম লীগের পর্যায়ে নিয়ে যাচ্ছে। কারণ শুধুমাত্র একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য যেভাবে তারা আপোষ করছে অবৈধ ইউনিসের অবৈধ কার্যকলাপের সাথে, এটা কিন্তু দেশের মানুষ দেখছে। আপনি যেহেতু একটি রাজনৈতিক দল এবং বিএনপি বিদেশি সংগঠন না, বাংলাদেশের ইউনুস আজকে আছে কালকে নাই, ইউনুস যাদের তারা সরকার পরিচালনা করছে তারা সবাই বিদেশি, তারা থাকবেন আমরা জানি। সেই ফাঁদে পা দিয়ে বিএনপি তাদের আস্থার জায়গা আসলে নষ্ট করছে, এবং ন্যূনতম যে গ্রহণযোগ্যতা ছিল এই দেশে সেটা নষ্ট করে ফেলছে। বিশ্বাস থাকছে না তো, কারণ বিএনপির স্বার্থের জন্য যে কোনো ধরনের আপোষ তারা করতে পারে। বিএনপি যদি প্রথম থেকে প্রতিবাদ করতো, জুলাই সনদে স্বাক্ষর না করতো, তাহলে কিন্তু এই সরকার বলে নির্বাচন দ্রুত দিতে বাধ্য হতো। কিন্তু বিএনপির এই তারেক রহমানের সঙ্গে বৈঠক, এটা একটা অনেক বড় ভুল ছিল। একটা রাজনৈতিক দলের ভাইস প্রেসিডেন্ট, এত বড় একটা রাজনৈতিক দল, আওয়ামী লীগের পরে আমরা বিএনপি কে ধরে নিই, তো সেটা কিভাবে ইউনুসের মতন একজন লম্পট, একজন চোর, একজন খুনি, একজন মানে গরিব মানুষের রক্ত শোষণকারী, যে 6,000 টাকা বেতন পেয়ে এখন তার 5,000 কোটি টাকার ব্যাংক ব্যালেন্স আছে, সরি আছে এফডিআর আছে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকেই, বিদেশে কত আছে জানি না। 400% না 400 কাঠা, কি ভুল বলছি কিনা, কাঠার উপরে তার জমি আছে পূর্বাঞ্চলে। আমি যদি একটু ভুল তথ্য এখানে ওখানে থেকে দর্শক আমাকে ক্ষমা করবেন। শতাংশ আর কাঠা খুব একটা ফারাক না, আমরা কাছাকাছি করে নিলাম। অনেক ফারাক, আমার মনে হয় 400 কাঠা, 400 জমি হিসাব আমি বুঝি না। এটাও তার আছে, উত্তরে আছে, মানে সমস্ত জায়গায় সম্পদের অভাব নাই। এবং আমরা জানি যে ক্লিনটন ফাউন্ডেশনে, হিলারি ক্লিনটনের নির্বাচনে সে শত কোটি টাকা দিয়েছিল, যে 100 কোটি টাকা দিয়েছিল, 666 কোটি টাকা তো মৌকুফি করে নিয়েছে, কোনো ট্যাক্স দেয় না দেশের। এই মানুষের সাথে কিভাবে তারেক রহমান বৈঠক? এবং 29 সাল পর্যন্ত পৃথিবীর ইতিহাসে কোনো রেকর্ড নাই যে কেউ সরকারে এসে 29 সাল পর্যন্ত, অর্থাৎ সে 29 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কিনা জানে না, 29 সাল পর্যন্ত এটা বললো যে সে 50 বছরও নাকি দেশের মানুষ তাকে থাকতে বলছে। মানে কত বড় অবিবেচক, নিজের বয়সটাও হিসাব করে না, এবং এই ধরনের গণতন্ত্রকে কি পরিমাণ বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। জুলাই সনদে কিন্তু গণতন্ত্র অনুপস্থিত, আপনি বোধহয় লক্ষ্য করেছেন। রাষ্ট্র পরিচালনা যে মূলনীতি সেখানে গণতন্ত্র নেই। তার মানে কি, বিএনপি যখন সিগনেচার করলো তখন তো এই পয়েন্টটাই সে প্রথমে ভয়েস রেজ করবে, রাইট? যে তাহলে সে রাষ্ট্র পরিচালনাটা কিভাবে হবে? তাহলে কি সেই শরিয়া আইনের ভিত্তিতে দেশ পরিচালনার পথ উনি ফাঁকা রাখছেন, এরকম কিছু? আবার
মানে সবকিছু মিলে একটা গুবলেট। আবার বর্তমান আমাদের বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানের অধীনেই কিন্তু তিনি আবার শপথ নিয়েছেন, মানে শপথ নিয়েছেন যে সেখানে আবার আরেকটা ভুল, প্রধান বিচারপতি তখন ছিলেন না, তিনি ছিলেন ক্যান্টনমেন্টে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিগনেচার করেছেন, পদত্যাগ করেছেন, এরকম কোনো কিছু রাষ্ট্রপতিও দেখাতে পারেন নাই। মানে সবকিছু মিলে একটা হজবরল এবং পুরো জিনিসটাই ফেক। একটা মিথ্যাকে ঢাকতে যেমন হাজারটা মিথ্যা বলতে হয়, এখন মোহাম্মদ ইউনূস সেই মিথ্যার ফাঁদে পড়ে গিয়েছে, তার আর উপায় নাই এখান থেকে বের হবার জন্য। নিজেই নিজের ফাঁদে, মিথ্যার ফাঁদে পড়ে গেছে। আপনি ঠিকই বলেছেন, আপনি ঠিকই বলেছেন, সে তার নিজের ফাঁদে নিজেই পড়েছে। আর এই মুহূর্তে আমাদের আপনি জানেন যে ঢাকাতে বিভিন্ন, ঢাকা সহ সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ। এবং আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট সেই মিছিলগুলোতে সাধারণ মানুষও ঢুকে পড়তেছে। মিছিলগুলো দেখলেই বোঝা যায় যে এগুলোর ভিতরে সাধারণ পেশাজীবী মানুষও ঢুকে গেছে। এই দুঃসময়ে যখন এইভাবে মানুষ ঢুকে যায়, তাহলে আপনি কি মনে করেন যে সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেলে এই ইউনূস সরকার, তথাকথিত সরকার টিকে থাকতে পারবে? আপনার কি মনে হয়? গত বুধবার আমি বলেছি যে হাফ যারা, অর্ধেক সংখ্যক সেনা সদস্যরা, সেনাবাহিনী ব্যারাকে ফিরে গেছে। এবং দেখেন ধরপাকড়ও কিন্তু প্রচুর, মানে আমাদের এলাকার একদম সাধারণ যারা মানুষ, নেতা মানে সমর্থক, তাদেরকেও কিন্তু গ্রেফতার করা হচ্ছে। এরপরও মানুষ, মানে আমাদের ছাত্র জনতা, তৃণমূল, আওয়ামী লীগ, তারা কিন্তু ঘরে বসে নেই, সবাই মানে মাঠে নেমে গেছে। আর সেনাবাহিনী পুরো ব্যারাকে ফিরে যাওয়া উচিত। তারপরে প্রথমেই বলি যে আপনাদের অফিসারদেরকে সিভিল আইনে বিচার করা হচ্ছে এবং আপনাদের আইনের প্রতি, সেনা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে হাসনাতরা যে পরিমাণ অসম্মানজনক উক্তি আপনাদের সম্পর্কে করেছে, আপনারা কি করে অবৈধ সরকারকে তারপরে আবার সহযোগিতা করছেন? বাকি 50% আপনাদেরকে অবিলম্বে ফিরে যাওয়া উচিত দেশের সাথে, দেশের মানুষের স্বার্থে। কারণ আপনাদের কাছে দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আপনাদের। সেই দেশকে আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? আপনাদের সহযোগিতা মোহাম্মদ ইউনূস কোথায় নিয়ে যাচ্ছে? আর পুলিশ বাহিনীর প্রতি আপনারা বলছি যে আপনারা গ্রেফতার করছেন, হয়তো কিছু আপনাদের করতেই হচ্ছে, আপনারা বাধ্য হচ্ছেন, কিন্তু আপনাদের সহকর্মীর সেই ঝুলন্ত লাশের কথা আপনি ভুলে যাবেন না। আপনি সিরাজগঞ্জে সেই গর্ভবতী যে পুলিশ সদস্য, আপনার বোন, তার কথা আপনি ভুলে যাবেন না। আপনাদের সেই আর্তনাদের কথা আপনারা ভুলে যাবেন না। 460টি থানাকে হামলা করার কথা আপনারা ভুলে যাবেন না। আপনাদের কাছ থেকে অস্ত্র লুট করে আপনাদেরকে হত্যার কথা আপনারা ভুলে যাবেন না। এবং আপনাদেরকে শুধু হত্যা করা হয়নি, কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, কি নৃশংসভাবে হত্যা করে আপনাদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে, সেই কথা আপনারা ভুলে যাবেন না। বিগত আওয়ামী লীগ সরকারের সময় আপনাদের যে সম্মান, আপনাদের যে প্রাপ্তি, সেটা আপনারা ভুলে যাবেন না। সেই জায়গাতে থেকে, এবং সর্বোপরি এই দেশটা আপনাদের, শুধুমাত্র আমাদের না, সেই জায়গা থেকে আপনারা যতদূর সম্ভব মোহাম্মদ ইউনূসকে অসহযোগিতা করুন। আমরা সম্মিলিতভাবে চেষ্টা করলে কিন্তু এক মুহূর্ত থাকতে পারবে না দেশে। জি জি, বাংলাদেশ আওয়ামী লীগের দ্বারা প্রচারিত বিষয়টা একটু পরে শোনাই, তারপর আপনার কাছে আমি ফারাদ মাদার সম্পর্কে একটি প্রশ্ন করবো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি আসছি আপনাকে, আমি আপনাকে প্রশ্নটা এখনই রেখে যাই। সেটা হচ্ছে যে তিনি বলেছেন এই সরকার যে ঐক্যমত কমিশন করেছে এটা অবৈধ, অথচ তার স্ত্রী কিন্তু, আবার কেউ কেউ বলে তার গার্লফ্রেন্ড, তার স্ত্রী কিন্তু এখন ক্ষমতা। অদ্ভুত ব্যাপার। এই ভদ্রলোক আবার বলেছেন যে গণতন্ত্রের সাথে রাজনীতির সম্পর্ক নাই, মানে গণতন্ত্রের সাথে শান্তির স্বস্তির সম্পর্ক নাই। যদিও আবার শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকতে বলেছিলেন জামাতের সমালোচনা করে ফ্যাসিজম। এই বিষয় নিয়ে আপনার সাথে প্রশ্ন আসবো, তার আগে আমি একটু পরে শুনিয়ে দিই দর্শকদের সাথে। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের এবং আওয়ামী লীগের পক্ষের জঙ্গি মব সন্ত্রাসের জনক, অবৈধ অসাংবিধানিক ভাবে ক্ষমতা দখলকারী, অর্থ ও ক্ষমতালোভী ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগ, অবৈধ আইসিটি আদালতে বঙ্গবন্ধু তনয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে 13 নভেম্বর 2025 বৃহস্পতিবার ঢাকার লকডাউন। অফিস, আদালত, দোকানপাট, যানবাহন, কলকারখানা বন্ধ করে একাত্ম হন। অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূসকে পদত্যাগে বাধ্য করুন। 10, 11, 12, 13 নভেম্বর সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সারা দেশে সকল জেলা উপজেলা বিক্ষোভ প্রতিবাদ মিছিল করুন। শেখ হাসিনার কিছু হলে সারা বাংলায় আগুন জ্বলবে। অবৈধ আইসিটি আদালত নামক ক্যাঙ্গারু কোর্ট বন্ধ করো। হটাও ইউনূস, বাঁচাও দেশ, শেখ হাসিনা নির্দেশ, আহ্বানে বাংলাদেশ আওয়ামী লীগ।
যে এটা আমি পড়ে শোনালাম, আপনিও যেগুলো বলেছেন সেগুলোই বাংলাদেশ আওয়ামী লীগও বলেছে, আমরা প্রিয় দর্শক আপনাদের জানালাম। এইবার আপনার কাছে সেই প্রশ্নে ফিরে যাচ্ছে আমি, যারা সারাদিন চিৎকার করলো, যারা কান্নাকাটি করলো, যাদের ঘুম হচ্ছিল না, বাট বলেছিল এই ফরহাদ মাজার, যাকে আমি আদর করে ফরহাদ মাজার বলি, তিনি বলেছিলেন যে ভাতের আগে ভোট দরকার, ভাতের আগে ভোট দরকার। যদিও ভাষা 69 বলেছিল যে ভোটের আগে ভাত দরকার, এইখানে ফরহাদ মাজার কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় থাকতে বলেছিল যে ভাত নয়, গণতন্ত্র টিকিয়ে রাখতে হলে নির্বাচন দরকার। কিন্তু এখন বলতেছে যে গণতন্ত্রের সাথে নির্বাচনের সম্পর্ক নাই। এই উনি কি নতুন আসলে কিছু উদয়িত হয়ে গেলেন? ভোটে একটু চলে যায় আগে।